বন্ধুরা, যখন কোনো অপরাধ ঘটে তখন সেই মামলাটি আদালতে নিয়ে যাওয়া হয়, শুনানি হয় এবং তদন্ত করে দেখা হয় কিভাবে এবং কে এই কাজটি করেছে। আজকের ঘটনাটি ঠিক এমনই একটি চমকে দেওয়ার মতো ঘটনা। ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ঘটনাটি 2016 সালের উত্তর প্রদেশের কানপুর শহরের সার্কিট হাউস কলোনিতে এক বিচারক প্রতিভা গৌতম থাকতেন। তিনি কিছু মাস আগেই সেখানে বদলি হয়ে এসেছিলেন। তার স্বামী মনু অভিষেক রাজন দিল্লির একটি আদালতে আইনজীবী হিসেবে কাজ করতেন। 2016 সালের 9 অক্টোবর সকালে অভিষেক দিল্লি থেকে রওনা দিয়ে কানপুরে প্রতিভার সরকারি কোয়ার্টারে পৌঁছান। পথে তিনি প্রতিভাকে ফোন করেন কিন্তু কোনো সাড়া পান না। বারবার ফোন করার পরেও প্রতিভা ফোন তোলেননি। কানপুরে পৌঁছে অভিষেক বাড়ির দরজায় নক করেন, বেল বাজান, কিন্তু কোনো সাড়া নেই। অবশেষে তিনি জোরে জোরে দরজায় ধাক্কা দেন, তারপর দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে গিয়ে তিনি দেখতে পান তার স্ত্রী প্রতিভা গলায় ফাঁস দিয়ে ঝুলছেন এবং তার 2 হাতের শিরা কাটা। তিনি আতঙ্কিত হয়ে স্ত্রীর মৃতদেহ ছুঁতেই দেহটি মাটিতে পড়ে যায়। এতে বোঝা যায় দেহটিকে কৃত্রিমভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। এরপর অভিষেক কাছাকাছি পুলিশ স্টেশনে যান এবং পুলিশকে জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, যা আত্মহত্যার প্রাথমিক ছবির সঙ্গে মিলছে না। পুলিশ জিজ্ঞাসা করলে অভিষেক জানান ভয়ে এবং দুশ্চিন্তায় তিনি দেহটিকে নিচে নামিয়ে ফেলেছিলেন। এরপর ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত হন। 2013 সালে যখন আপ জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার আয়োজন হয়, তখন প্রতিভা এবং অভিষেক উভয়ই সেই পরীক্ষায় বসেন। এই পরীক্ষায় সফল হলে তাদের স্বপ্নপূরণের দরজা খুলে যেত এবং তারা বিচারক হতে পারতেন। প্রতিভা পরীক্ষায় পাশ করে এবং তার নির্বাচন হয়ে যায়, কিন্তু অভিষেক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এরপর প্রতিভা জজ হিসেবে ট্রেনিংয়ে চলে যায় এবং অভিষেক বাধ্য হয় শুধুই আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করতে। যদিও পেশাগত ক্ষেত্রে অভিষেক পিছিয়ে পড়ে, তবুও তাদের সম্পর্ক অটুট থাকে। প্রতিভা একসময় তার পরিবারের কাছে স্বীকার করে যে সে একজন ছেলেকে ভালোবাসে এবং ভবিষ্যতে তাকেই বিয়ে করতে চায়। অন্যদিকে যখন অভিষেকের পরিবারের কাছেও এই খবর পৌঁছায়, তখন 2 পরিবারই এই সম্পর্কের বিরোধিতা করে। প্রতিভার পরিবারের দাবি ছিল তার মেয়ে কোনো বড় অফিসার, যেমন আইপিএসের সঙ্গে বিবাহ করুক, একজন কি সাধারণ আইনজীবীর সঙ্গে নয়। জাতিগত কারণেও সমস্যা ছিল। তবুও প্রতিভার মনোভাব স্থির ছিল, সে অভিষেককেই বিয়ে করতে চায়। অভিষেকও প্রতিভাকে ছাড়তে চায়নি। পরিবারের অমত থাকা সত্ত্বেও তাদের ভালোবাসা অটুট ছিল। এরপর প্রতিভার জুডিশিয়াল ট্রেনিং শেষ হয় এবং 2015 সালে তার পোস্টিং হয় কানপুর দেহাতে একজন অ্যাডিশনাল সিভিল জজ হিসেবে। প্রতিভা নিয়মিত কেস শুনতে থাকেন, রায় দিতে থাকেন এবং বিচারক হিসেবে তার কাজ শুরু করেন। অপরদিকে অভিষেক দিল্লির কোর্টে ওকালতির চর্চা শুরু করে। দুজনের মধ্যে দূরত্ব থাকলেও তারা একে অপরকে নিয়মিত দেখতে যেতেন, কখনো প্রতিভা দিল্লি যেত, আবার কখনো অভিষেক কানপুরে আসত। অবশেষে 29 জানুয়ারি 2016-তে তারা দিল্লির আর্য সমাজ মন্দিরে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কারণ পরিবারের অনুমতি ছিল না। আইনি রেজিস্ট্রেশনও করে নেয়। বিয়ের পরে অভিষেকের পরিবার মেনে নেয় প্রতিভাকে, কিন্তু প্রতিভার পরিবার কোনোভাবেই অভিষেককে জামাই হিসেবে গ্রহণ করেনি। 2 মাস পর 23 এপ্রিল দিল্লিতে একটি ছোট পার্টির মাধ্যমে তারা সবাইকে জানিয়ে দেন যে তাদের বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিভার পরিবার অংশগ্রহণ করেনি এবং তারা জানতেও পারেনি যে তাদের মেয়ে বিয়ে করে ফেলেছে। এরপর অভিষেক এবং প্রতিভা কানপুরের সার্কিট হাউস কলোনিতে থাকতে শুরু করে, কারণ সেখানেই প্রতিভার সরকারি বাড়ি ছিল। এই কলোনিতে আইপিএস, আইএফএসদের মতো উচ্চপদস্থ অফিসাররাও থাকতেন। কয়েক মাস পর অভিষেক আবার দিল্লিতে ফিরে যায় তার আইনজীবীর কাজ চালাতে। তবে তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে। দেখতে দেখতে বিবাহিত জীবনের 8 মাস পার হয়ে যায়। এরপর 9 অক্টোবর 2016 সেই সকাল আসে, যেদিন অভিষেক প্রতিভার বাড়িতে আসে এবং দেখে তার স্ত্রী সিলিং ফ্যান থেকে ঝুলছে। তার হাতের শিরাগুলি কাটা, গলায় দোপাট্টার ফাঁস। সে মৃতদেহ নিচে নামিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে বিষয়টি অস্বাভাবিক। প্রতিভার গলা ছিল দোপাট্টার দাগ, তবে সাধারণ ফাঁসের মতো নয়, বরং খিয়োগ আকৃতির। এছাড়া গলায় 3টি ধারালো কিছুর আঘাতের দাগও ছিল। সাধারণত ফাঁস লাগালে বা ঘিউ আকৃতির দাগ হয়, কারণ শরীরের ওজন গলার সামনে পড়ে। কিন্তু এখানে এমনটা ছিল না, মনে হচ্ছিল মৃতদেহকে মাটিতে শুইয়ে গলায় ফাঁস টেনে হত্যা করা হয়েছে। তদুপরি প্রতিভার 2 হাতে মোট 14টি কাটা দাগ ছিল,
এক হাতে 6টি, অন্য হাতে 8টি। এত সংখ্যক দাগ দেখে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। ঘটনাস্থলে ফরেনসিক টিমও আসে এবং তদন্ত শুরু হয়। প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখা হয়। পুলিশ পরে প্রতিভার বাবার সাথে যোগাযোগ করে। প্রতিভার পরিবার কানপুর দেহাতে এসে পৌঁছায়, তখন তারা জানতেন না কি ঘটেছে। প্রতিভার মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। আর তখনই কিছু মানুষ পুলিশের তীব্র সমালোচনা করতে শুরু করে। কারণ এক মহিলা বিচারকের মৃতদেহকে যথাযথ মর্যাদায় হাসপাতালে না পাঠিয়ে একটা টেম্পোতে করে পাঠানো হয়। এমন একজন সিনিয়র অফিসারের মরদেহের জন্য অ্যাম্বুলেন্স ডাকার কথা ছিল। শুধু তাই নয়, হাসপাতালে গিয়েও বিচারকের দেহ এক কোণে পড়েছিল, যার ফলে রাতেই তার পোস্টমর্টেম হয়। এদিকে ঘটনাস্থলে ফরেনসিক দল সেই পাখাটিকে দেখে, যেটা সম্পর্কে অভিষেক বলেছিল যে প্রতিভা সেখানেই ঝুলেছিল। তারা পাখার ওপরে রক্তের দাগ দেখতে পায়। প্রথমে মনে হয়েছিল সম্ভবত হাত কেটে রক্ত ঝরার কারণে সেই রক্ত পাখায় লেগে গেছে। কিন্তু সেই রক্তের দাগ ছিল না ছিটে ফোটার মতো, বরং এমনভাবে লেগেছিল যেন কেউ রক্তে ভেজা হাতে পাখাকে ছুঁয়েছে। পাখার যে রডে দড়ি বাঁধা ছিল সেটিও খুব একটা মজবুত ছিল না। সাধারণত যদি কেউ সেই রডে ঝোলার চেষ্টা করে তাহলে তাতে দাগ বা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে এমন কিছুই দেখা যায়নি। তদন্তকারীরা মনে করলেন এটা একটা সাজানো ঘটনা। প্রতিভা নিজের ইচ্ছায় আত্মহত্যা করেনি, বরং তাকে মেরে ফেলে পরে দেহটিকে পাখার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘরের ভিতরে ঢোকার একমাত্র রাস্তা ছিল সেই দরজা, যেটি অভিষেক ভেঙে ঢোকার কথা বলেছিল। পুলিশ যখন সেই দরজাটি পরীক্ষা করে, তারা দেখে সেটির কুণ্ডি একটু ঢিলা ছিল, তবে সেটা ভাঙা ছিল না। এমন অবস্থায় দরজা সঠিকভাবে বন্ধ থাকতেই পারে। কিন্তু যদি সত্যিই দরজাটা ভাঙা হতো তাহলে সেটা আর বন্ধ করা যেত না। সুতরাং অভিষেকের কথা এখন সন্দেহজনক লাগতে শুরু করে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসএসপি তাকে জিজ্ঞেস করেন, আপনি যখন এখানে আসলেন তখন কি দেখলেন? অভিষেক বলে, আমি দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলাম, তখন দেখলাম প্রতিভা ফ্যান থেকে ঝুলে আছে। এখনও পুলিশ অন্য কিছু জিজ্ঞেস করেনি, তার আগেই অভিষেক নিজে থেকেই বলতে শুরু করে, আমি দিল্লি থেকে রোডে এসেছি, টোল প্লাজার স্লিপ দেখুন, সিসিটিভিও আছে। আপনি চাইলে লোকেশন আর কল ডিটেইলস চেক করতে পারেন। আমি এখানে আসার আগে প্রতিভাকে বহুবার কল করেছি। কিন্তু পুলিশ তখনও এসব জানতে চায়নি এবং এতে পুলিশ আরও বেশি সন্দেহ করে ফেলে। অভিষেক বারবার কোথাও যাওয়ার অনুরোধ জানাতে থাকে, কিন্তু পুলিশ তাকে যেতে দেয় না। অভিষেক নিজে দেহটি ফ্যান থেকে নামিয়েছিল। সে একজন আইনজীবী, ভালোভাবেই জানে ক্রাইম সিন কিভাবে কাজ করে, কোনো ছোট জিনিস মামলা ঘুরিয়ে দিতে পারে। তবুও সে পুলিশকে ফোন না করে নিজেই 1.5-2 কিমি দূরের থানায় গিয়ে রিপোর্ট করে। আরও একটা সন্দেহের বিষয় ছিল, এই সরকারি আবাসনে অনেক উঁচু পদে থাকা অফিসার থাকেন এবং নিচে নিরাপত্তারক্ষীরাও থাকে। যদি সত্যিই দরজা না খুলত তাহলে সে প্রথমে গার্ডকে বলত বা আশপাশের লোকদের ডাকত। কিন্তু সে কাউকেই কিছু বলেনি। ফলে তার উপর সন্দেহ আরও গভীর হয়। প্রতিভার মা-বাবা ঘটনাস্থলে আসেন। তারা সোজাসুজি অভিষেক এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতিভার মৃত্যুর দায় চাপান। তারা বলেন, অভিষেক প্রতিভাকে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে দিত না, তাকে মানসিকভাবে অত্যাচার করত। প্রতিভা অনেক সময় কষ্টে থাকত। প্রতিভার বাবার অভিযোগে আইপিসির 302 খুন এবং 304 দেহজ মৃত্যুর জন্য দায়ী ধারায় মামলা রুজু করা হয়। প্রতিভার বাবা বলেন, আমার মেয়ের সব কিছু ঠিকঠাক চলছিল। সে গত 6 বছর ধরে নিজের মতো বাইরে থাকত, চাকরি করত, আত্মনির্ভর ছিল। হঠাৎ করে সে কেন আত্মহত্যা করবে? পোস্টমর্টেম রিপোর্টে যা উঠে আসে, মৃত্যুর কারণ শ্বাসরোধ বা দম বন্ধ হওয়া। গলার উপর ধারালো অস্ত্রের 3টি আঘাত, হাত ও কবজিতে রেজর ব্লেডের 14টি কাট, শরীরের বিভিন্ন জায়গায় লাঠি বা রড দিয়ে আঘাতের চিহ্ন মোট 20টি। প্রতিরোধ করার মতো স্ট্রাগলের চিহ্ন ছিল। আর সবচেয়ে বড় কথা, প্রতিভা 3.5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এমন একজন মহিলা যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে, মা হতে চলেছে, সে কেন নিজে জীবন শেষ করবে? এদিকে অভিষেক একের পর এক বয়ান বদলাতে থাকে, আগের বয়ান মনে করিয়ে দিলেও জবাব এড়িয়ে যায়। এত কিছুর পর পুলিশ তাকে হেফাজতে নেয়। কারণ প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হতো। অভিষেক নিজে একজন আইনজীবী, তার বাবা একজন অবসরপ্রাপ্ত বিচারক এবং দুলাভাইও একজন জজ। পুলিশ তাকে আদালতে তুলে জুডিশিয়াল কাস্টডিতে পাঠায়। সাধারণত যেখানে 7 থেকে 14 দিনের হেফাজত মেলে, সেখানে শুধু 7 ঘণ্টার রিমান্ড মঞ্জুর হয়। প্রতিভার দেহ পোস্টমর্টেমের পর তার পরিবারকে হস্তান্তর করা হয়। সবাই কান্নায় ভেঙে পড়ে।
তারা বলেছিলেন প্রতিভা ফোন করলে অনেক সময় কষ্টে থাকত, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিত না। তার উপর মানসিক দমন চলত। পুলিশ তখন অভিষেকের ফোন বাজেয়াপ্ত করে এবং প্রতিভার মোবাইলও পরীক্ষা করে। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা যায় প্রতিভা ও অভিষেকের মধ্যে ঝগড়া চলছিল। চ্যাটে অভিষেক বলেছিল, আমি তোকে ছাড়ব না, আমি তোকে দেখে নেব গি। সব প্রযুক্তিগত এবং পরিস্থিতিগত প্রমাণ এখন অভিষেকের বিরুদ্ধে। পুলিশ শুরু করে আরও কঠোর জেরা এই রহস্যময় মৃত্যুর সত্য উদ্ঘাটনের জন্য। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেক স্বীকার করে নেয় প্রতিভা গৌতমকে হত্যা করেছে তিনি। তবে প্রশ্ন ওঠে, কেন সে এমন করল? কেন গর্ভবতী স্ত্রীকে খুন করল? বিবাহের কিছুদিন পর প্রতিভা বিচারক পদে নির্বাচিত হলেও অভিষেক পরীক্ষায় পাশ করতে পারেনি। সে ধরে নেয় তার ভাগ্যে কেবলমাত্র আইনজীবী হওয়া লেখা আছে। কিন্তু ধীরে ধীরে অভিষেকের মধ্যে হীনম্মন্যতা কাজ করতে শুরু করে, কারণ তার স্ত্রী সামাজিক মর্যাদায় তার চেয়ে উঁচু অবস্থানে। এরপর প্রতিভা তাকে জানায় সে মা হতে চলেছে। প্রতিভা খুব খুশি হলেও অভিষেক সন্তানের দায়িত্ব নিতে চায়নি। সে প্রতিভাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে। সপ্তাহখানেক আগে প্রতিভার মা মেয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। প্রতিভা সাফ জানিয়ে দেয় সে তার সন্তানের জন্ম দেবে এবং পরিবার থেকে যোগাযোগও ছাড়বে না। ৮ অক্টোবর অভিষেক দিল্লি থেকে কানপুর আসে এবং সকালে প্রতিভার সরকারি বাসভবনে গিয়ে তাকে লাঠি দিয়ে পেটায়, ব্লেড দিয়ে শরীরে আঘাত করে এবং শেষে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। হত্যাকে আত্মহত্যার রূপ দিতে সে প্রতিভার মরদেহ পাখায় ঝোলাতে চাইলেও পাখা দুর্বল থাকায় তা সম্ভব হয়নি। এরপর সে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দেয়। তবে ভুল করে নিজের মোবাইল থেকে চ্যাট ডিলিট করেনি। এইসব প্রমাণ দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার আগেই সে গৃহকর্মী ও ড্রাইভারকে ছুটি দিয়ে পাঠিয়ে দিয়েছিল, মানে সে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রতিভার পরিবার জানায় অভিষেক বহুদিন ধরেই প্রতিভাকে মানসিকভাবে অত্যাচার করছিল। তাই তারা অভিষেক ও তার মা বাবার বিরুদ্ধে ৩০২ খুন ও ৩০৪ দাম্পত্য নির্যাতনে মৃত্যু ধারায় মামলা করে। অভিষেক গ্রেফতার হলেও তার বাবা মা পালিয়ে যায়। পরে তারা আদালতে আত্মসমর্পণ করে এবং সুপ্রিম কোর্ট থেকে অস্থায়ী রক্ষাকবচ পায়। ২০২২ সালে ৫ বছর জেলে থাকার পর অভিষেক জামিনে মুক্তি পায়। কিন্তু মামলাটি এখনও আদালতে বিচারাধীন। বন্ধুরা, এই ঘটনা বলার উদ্দেশ্য কারো মন খারাপ করানো নয়, বরং সচেতন করা। আপনারা কি মনে করেন এই ঘটনা সম্পর্কে? মন্তব্য করে জানাবেন। আমাদের কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।